আয়নাঘর একটি উপন্যাস। লেখক হুমায়ুন আহমেদ। উপন্যাস তো উপন্যাসই, কল্পকাহিনী গল্পস্বল্প এই নিয়েই উপন্যাস। যতটা মনে পড়ে হুমায়ুন আহমেদ উপন্যাসে সাজঘরকেই আয়নাঘর বলেছেন। তবে এবারের আলোচিত আয়নাঘর সেই আয়নাঘর নয়। এই আয়নাঘরের কাহিনী এতটাই অবাক করার মতো যে বিশ্বাস করতে কষ্ট হয়। গণমাধ্যমে আকারে প্রকারে যা প্রকাশিত হয়েছে তার সারমর্ম এই আয়নাঘর হচ্ছে গুম হওয়া মানুষদের আটকে রাখার গোপন কারাগার। 2009 থেকে শুরু করে 2022 সাল পর্যন্ত এর সাম্প্রতিক ইতিহাস। এর আগেও আয়নাঘরের অস্তিত্ব ছিল কি না তা আমরা জানি না। এখনকার ইতিহাস ভূগোল নিয়েই আমাদের ভাবনা। একটি পরিসংখ্যানে বলা হয়েছে 6 শতাধিক মানুষ গুম হয়েছে এই সময়। নেত্র নিউজ নামের অনলাইন পোর্টালে প্রকাশিত হয়েছে যে ঘটনাবলী তা নির্মম, নিষ্ঠুর ও মর্মান্তিক। দেশের মানুষ বিচলিত হয়েছে এই প্রকাশিত প্রতিবেদন দেখে। এটি সত্যি কি মিথ্যা তা এখনও জানা যায়নি, কারণ সরকার বা যথাযথ কর্তৃপক্ষ এ বিষয়ে কিছু অবহিত করেনি। ফলে বিভ্রান্তি আরও বেড়েছে। বিভিন্ন মাধ্যমে আলোচনা ও সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। কোনো প্রতিরক্ষা প্রতিষ্ঠানের এ ধরনের কার্যক্রমের আইনগত বৈধতা নিয়ে প্রশ্ন উত্থাপিত হয়েছে। দেশের একজন সাবেক পুলিশ প্রধান ও সেনাবাহিনীর এক শীর্ষ কর্মকর্তা তাদের মতামত দিয়েছেন। আইন ও শৃঙ্খলা বাহিনী বলতে যাদের আমরা বুঝি তাদের প্রত্যেকের আইনগত ক্ষমতা আছে অপরাধীকে গ্রেফতার করার। সরাসরি প্রতিরক্ষা বাহিনীর কোনো অংশকে এ দায়িত্ব দেয়া হয়নি। তবে প্রতিরক্ষা বাহিনীর যে দায়িত্ব রয়েছে তা শুধু বৈদেশিক আক্রমণ থেকে দেশকে রক্ষার জন্যই নয়, বরং অভ্যন্তরীণ পরিবেশ পরিস্থিতি যা দেশের জাতীয় নিরাপত্তাকে বিঘ্নিত করতে পারে এমন বিষয়ে তারা হস্তক্ষেপ করতে পারে। তবে আইন শৃঙ্খলা বাহিনী ও প্রতিরক্ষা বাহিনীর জন্য কোনো ভিন্নতর আইন নেই। সংবিধানে যেভাবে নাগরিক স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে তাতে বলা হয়েছে কোনো ব্যক্তিকে গ্রেফতারের 24 ঘন্টার মধ্যে আদালতে সোপর্দ করতে হবে। কিন্তু প্রকাশিত ঘটনাবলীতে দেখা যায় একজন ব্যক্তিকে কোনো রকম গ্রেফতারি পরোয়ানা ছাড়াই যখন তখন তারা ধরে নিয়ে যায়। তখন তারা আইনশৃঙ্খলা বাহিনীর পোশাকেই থাকে এবং পরিবারকে নানাভাবে আশ্বস্ত করার চেষ্টা করে। কিন্তু পরিবার যখন থানা বা যথাযথ কর্তৃপক্ষের দ্বারস্থ হয় তখন তারা গ্রেফতারের বিষয়টি বেমালুম অস্বীকার করে। স্বজনরা থানা, পুলিশ ও আইন আদালত করে একসময় ক্লান্ত শ্রান্ত হয়ে পড়ে। আর যেসব ক্ষেত্রে লাশ পাওয়া যায় তারা মৃত্যু সম্পর্কে নিশ্চিত হয়, কিন্তু আর যারা থেকে যায় তাদের পরিবার কোনো খোঁজ খবর পায় না। আরেক গল্পের নাম বন্দুকযুদ্ধ। সে গল্পের শেষ নেই। একই কৌশলে প্রায় একই ভাষায় বন্দুকযুদ্ধের কাহিনী প্রচারিত হওয়ার পর তাকেও আর বিশ্বাস করে না। সেনাবাহিনীর এক উচ্চপদস্থ সাবেক সদস্য পুলিশ ও সেনাবাহিনীর ভূমিকার তুলনামূলক আলোচনা পেশ করছিলেন। সেখানে দেখা যায় রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে যেকোনো গোয়েন্দাবাহিনী আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারে। সেখানে স্পষ্ট করে রাষ্ট্রীয় বিধিবিধান রয়েছে, কখন কিভাবে তারা হস্তক্ষেপ করতে পারে অথবা বিশেষ কার্যব্যবস্থা গ্রহণ করতে পারে তার সীমা পরিসীমা নির্ণীত রয়েছে। বিশেষ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে যদি কেউ বেআইনি কার্যক্রম করে অথবা সন্ত্রাসের মাধ্যমে জনজীবন বিপন্ন করতে চায় তখন সেনাবাহিনী সরকারকে বৈধ সহায়তা দেয়। রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে গোপনীয়তা ও আইনানুগ রক্ষাকবচ দেয়া হয় তাদের। কিন্তু আইনের ব্যতিক্রম হয় তখনই যখন একজন নাগরিকের মৌলিক অধিকারের প্রতি সম্মান না জানিয়ে বছরের পর বছর, মাসের পর মাস কারাগারে আটকে রাখা হয়। দেশদ্রোহিতার বা রাষ্ট্রদ্রোহিতার অপরাধের বিচারও যদি হয় তখন তারা আইনানুগ অধিকার প্রাপ্তির ন্যায্য দাবি রাখে। বাংলাদেশের বিশেষ সংস্থার বিরুদ্ধে বিশেষ অভিযোগ এই যে তারা রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত হয়। আর এটি একটি দুর্ভাগ্যজনক সত্য যে বিগত 50 বছরের সব সরকার কমবেশি এই আইনকে, এই সংবিধানকে অগ্রাহ্য করেছে। আরেকটি বড় অভিযোগ এই সরকারগুলো রাজনৈতিক স্বার্থে তাদের ব্যবহার করেছে। একটি তাৎপর্যপূর্ণ তথ্য এই যে সেই বিশেষ সংস্থাটি রাজনৈতিক সরকারের নিয়ন্ত্রিত হয়। আমাদের সবার সাধারণ ধারণা এই প্রতিরক্ষা মন্ত্রণালয় সামরিক গোয়েন্দা সংস্থাকে নিয়ন্ত্রণ করে, কিন্তু আসলে নিশ্চিতভাবেই জানা গেল এটি সরাসরি প্রধানমন্ত্রীর দফতর নিয়ন্ত্রণ করে। দুঃখের বিষয়, অতীতের সামরিক সরকারগুলোর মতোই এরা সামরিক বাহিনীর গোয়েন্দা দফতরকে নিয়ন্ত্রণ করে। গতানুগতিক তত্ত্ব অনুযায়ী বেসামরিক সরকার কখনোই ক্ষমতায় টিকে থাকার জন্য সামরিক বাহিনীকে ব্যবহার করতে পারে না। রাষ্ট্রবিজ্ঞানে সিভিলিয়ান সুপ্রিমেসি বলতে যা বোঝায় তা বাংলাদেশের ক্ষেত্রে প্রকৃত অর্থে কখনোই প্রদর্শিত হয়নি।
বেসামরিক সরকারগুলো প্রতিরক্ষা বাহিনীর বিশেষ অবস্থান, সম্মান, মর্যাদা ও বাজেটকে সমগুরুত্ব দিয়ে গ্রহণ করেছে। এর বিনিময়ে প্রতিরক্ষা বাহিনীর একটি অংশকে বেসামরিক সরকার ক্ষমতার ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার করেছে। বাংলাদেশের ক্ষেত্রে সর্বনাশের ঘটনা এই বেসামরিক সরকারের ব্যর্থতা ও দুর্বলতা সামরিক বাহিনীকে ক্ষমতা গ্রহণের বাহন হিসেবে ব্যবহার করেছে। যে শক্তপোক্ত রাজনৈতিক ঐক্য সেনাবাহিনীকে চ্যালেঞ্জ করতে পারে তা কখনোই সৃষ্টি হয়নি। যদিও প্রতিরক্ষা গোয়েন্দা দপ্তর থাকে সরাসরি প্রধানমন্ত্রীর অধীনে, তবে এর জনশক্তি আসে প্রতিরক্ষা বাহিনী থেকে। দলীয় সরকার কর্তৃক প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা নিয়ন্ত্রিত হওয়ার কারণে এ ধরনের বিপর্যয়কর ঘটনা হতে পারছে। আইনগত সীমারেখা অতিক্রম করে দলীয় প্রার্থীর অবস্থান নির্ণয় থেকে সবকিছু নিয়ন্ত্রণ করার সুযোগ পায় প্রতিরক্ষা অধিদপ্তর। এটি গণতান্ত্রিক সরকারের জন্য লজ্জাকর। অবশ্য গণতান্ত্রিক সরকার কিছুটা রাখঢাক ও আইনের বেড়াজাল দেয়, আর সেই সরকারটি যদি হয় শক্তিনির্ভর, তাহলে শক্তির অবশ্যম্ভাবী ধারক প্রতিরক্ষা বাহিনীকে শক্তির শাসন বজায় রাখার ক্ষেত্রে নম্রভাবেই ব্যবহার করে। সাম্প্রতিককালে আয়নাঘরের আলোচনায় বাড়তি সংযোজন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলের প্রতিবেদন। সফর শেষে সংবাদভাষ্যে তিনি বলেছেন, স্বাধীন, নিরপেক্ষ, স্বচ্ছ আন্তর্জাতিক তদন্তের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘনের তদন্ত করতে হবে। সেখানে একটি লাইন খুবই তাৎপর্যপূর্ণ: জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সর্বোচ্চ সংখ্যক সদস্য মোতায়েনকারী দেশ হিসেবে বাংলাদেশকে এটি নিশ্চিত করতে হবে। উল্লেখ্য, সেনাবাহিনীর জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ভূমিকা নিয়ে ইতোমধ্যেই গুজব রটেছে। 2007 সালে যখন 1/11 ঘটনা ঘটে, তখন ঢাকাস্থ জাতিসংঘ মিশন প্রধানের একটি চিঠির বরাত দেয়া হয়। সেই চিঠিতে বলা হয়, যদি বাংলাদেশ সরকার নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে না পারে তাহলে আন্তর্জাতিক কমিশনে বাংলাদেশ সেনাবাহিনীকে নিষিদ্ধ করা হবে। জনাব মহিউদ্দিনের গবেষণায় অবশেষে দেখা গেছে, ওই চিঠির অস্তিত্ব সম্পর্কে মঈন আহমেদ ও তৎকালীন জাতিসংঘ স্থায়ী প্রতিনিধি কোনো সঠিক তথ্য দিতে পারেননি। অথচ সেটি হয়েছিল বর্তমান সরকারকে ক্ষমতায় আনার তুরুপের তাস। দেশের নাগরিক সাধারণ কেউ এটি আশা করে না। আয়নাঘরের মতো সংবেদনশীল বিষয় নিয়ে ঘরে বাইরে ঘটনা ও রটনার অভাব হবে না। ঘটনা যদি সত্যি হয়, তা হবে দেশের আইন ও আন্তর্জাতিক বিধিব্যবস্থার বড় ধরনের লঙ্ঘন। হিউম্যান রাইটস ওয়াচের দক্ষিণ এশিয়া কার্যক্রমের প্রধান মীনাক্ষী গাঙ্গুলি বিবিসিকে বলেছেন, বাংলাদেশের সরকার মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এমন কথা শুনতে একেবারেই নারাজ। বাংলাদেশ সরকারের উচিত স্বচ্ছতা ও দৃঢ়তা দিয়ে মিথ্যার প্রতিবাদ করা, আর যদি তা সত্য হয় তাহলে ন্যায়ের স্বার্থে ভুল সংশোধনের ব্যবস্থা গ্রহণ করা। সেক্ষেত্রে গণমাধ্যমের সামনে উল্লিখিত স্থানে আয়নাঘরের অস্তিত্ব যে নেই তা প্রমাণ করা, আর যদি তা থেকেই থাকে সেই নিষ্ঠুরতা থেকে সরে আসা ও কঠিন নিষ্ঠুর ইতিহাসের পরিসমাপ্তি ঘটানো। এক সময় মিথ্যা অপসৃত হবে ও সত্য উদ্ঘাটিত হবে। সত্যি সত্যি জনগণ চূর্ণবিচূর্ণ করে দেবে অন্যায় অত্যাচারের আয়নাঘর। লেখক ডক্টর আব্দুল লতিফ মাসুম, অধ্যাপক, সরকার ও রাজনীতি বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।